মেয়েটা কেন জানি নিজেকে দমিয়ে রাখতে পারছে না। চোখে আষাঢ় নেমে এসেছে। চেয়ার ছেড়ে উঠে মাকে দুহাতে জাপটে জড়িয়ে ধরল। মনের মধ্যে থাকা যত সব দুঃখ কষ্ট চোখের অশ্রু দ্বারা জড়িয়ে ফেলতে শুরু করলো। রেহেনা বেগমও মায়ের আবেগী মন নিয়ে কাঁদছেন। একটা মাত্র সন্তান ওনার, তো এভাবে কেড়ে নিল ওই ছেলেটা। রেহেনা বেগম মেয়েকে টেনে সোজা করে যত্ন সহকারে চোখের পানিটুকু আলতো হাতে মুছলেন। অতঃপর সারা মুখে মায়াময় পরশ ছুঁয়ে দিলেন তিনি। পুনরায় চেয়ারে বসিয়ে যত্ন করে নিজের হাতে খাইয়ে দিতে শুরু করেন। প্রাণের পেটে জায়গা না থাকা সত্ত্বেও জোর করে খেলো। জানে না আর ভাগ্য সহায় হবে কিনা মায়ের হাতে খাওয়ার, সেটাও জানেন না। আবার কবে ঠিক এরকম করে দেখা পাবে সে অনুভব করবে প্রতিনিয়ত সময়টুকু। এই যে তার জীবনের সব থেকে সুখের মুহূর্ত, ভোলা কি সম্ভব? কখনো না। মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত স্মরণীয়। ভুলে যাওয়ার মতো শক্তি খোদা তাকে দেননি। ভালো লাগা ও না লাগার মিশ্রণে তাদের খাওয়া দাওয়া শেষ হলো। রানীর বাবা তখন সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। আফজল আলীকে খাবার বেড়ে দিলেন রেহেনা বেগম। মিলি রানী দুজন মিলে লিভিংয়ে আসলো। রেহেনা বেগম আপাতত খাবেন না, আর খাবেনই বা কি করে? মায়ের মন যে তীব্র আনচান আনচান করে। আঁচলে হাত মুছতে মুছতে তিনিও লিভিংয়ে গেলেন। মেয়ের পাশে বসে নিজেকে শক্ত মায়ের পরিচয় দিয়ে নানান রকমের হাসির গল্প জুড়ে বসলেন। রানী কত কি প্রশ্ন করে যাচ্ছে মাকে। এক পর্যায়ে সে আবারও তার নানুর বাড়ি নিয়ে কথা তুলে বসল। আচ্ছা মা, তুমি কি আর কোনোদিনও নানু বাড়ি যাবে না? তিনি মেয়ের কথা থমকালেন। প্রতিবার মেয়ে শুধু একই কথা জিজ্ঞেস করে ফেলে দেয়, বড়ই দোটানায়। রানী অধীর আগ্রহে উত্তরের অপেক্ষায়। বেশ কিছুটা সময় নীরবতা বিরাজ করল। রেহেনা কিছুই বলছেন না। রানীর খুব মান হয়। কোলে মাথা রাখা অবস্থায় মাকে হালকা ঝাঁকিয়ে ফের বলে, কিছু বলছো না কেন? প্লিজ বলো না আম্মু। আমার না খুব ইচ্ছে হয় নানু আর নানা ভাই কেমন তা দেখার জন্য। রেহেনা বেগম দ্রুত উঠে দাঁড়ালেন। ধামাচাপা দেওয়ার কৌশলে তিনি ঘড়ির দিকে তাকিয়ে ভারী কণ্ঠে সেদিকে তাকিয়ে বলেন, নিচের রুমটাতে যা, রাত 1টা বেজে গিয়েছে। পরপর কিচেনের দিকে যেতে যেতে জানান, কত কাজ পড়ে আছে আমার, সেগুলো শেষ করে আমিও সেখানে আসছি। তোরা গিয়ে ঘুমিয়ে পড়, কাল যত গল্পগুজব আছে সব করিস। রানী বোঝে মা আবারও এড়িয়ে যাচ্ছেন বিষয়টা। কেন যে নানুর বাড়ির কথা বললে এমন করে বুঝতেই পারে না। তবে সে জাবরারের কাছে না গিয়ে নিচে থাকলে বাড়িতে কালবৈশাখী ঝড় বাদল হয়ে যাবে। মনকে শক্ত রেখে উঠে দাঁড়ালো। ধীর পায়ে উপরে যেতে নিলে রেহেনা বেগম ফিরে এসে বাধা দিলেন। রানী মাথা নেড়ে অসহায়ভাবে বুঝায় তাকে যেতে দেওয়ার জন্য। সে কোনো ঝামেলা হোক সেটা চায় না। রেহেনার কোনো প্রকার কিছু বলেন না। রানী উপরে উঠে নিজের রুমের দিকে যাচ্ছে। যত এগোচ্ছে মনে তত ভয় হানা দিচ্ছে। কোনো রকম হাত কচলাতে কচলাতে দরজার সামনে এসে দাঁড়ায়। সে যেভাবে দরজা চাপিয়ে গিয়েছিল সেভাবেই আছে। বুকে হাত রেখে সাহস জুগিয়ে কাঁপা কাঁপা হাতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। শুনশান রুম জুড়ে নিস্তব্ধ অন্ধকার। বেডের দিকে খেয়াল করে তাকালো। আবসা আলোতে দেখে যা বুঝতে পারলো, জাবরারকে যেভাবে দেখে গিয়েছিল এখনো ঠিক সেভাবেই আছে। রানী স্বস্তির শ্বাস নিল। ওড়নাটা গায়ে ভালো করে জড়িয়ে বেডের কাছে গেল এবং অন্য প্রান্তে গুটিসুটি মেরে নিঃশব্দে শুয়ে পড়ল। জিদ্দাতের থেকে ঠিক তার দূরত্ব 2 হাত। রানীর বুক কেমন ধুকপুক ধুকপুক করছে। চোখ বন্ধ করে নীরবে ঘুমানোর চেষ্টা চালালো। অনেকক্ষণ যাবৎ চুপ থেকে চোখ বন্ধ করেই আছে। কোনো কিছুর পরিবর্তন হতে না দেখে শান্তি পেল। আশা নিয়ে ভয় কাটিয়ে ঘুম দিল। আরো কিছুটা সময় পার হয়ে যায় এভাবে। চোখ প্রায় লেগে এসেছে, তবে ঘাড়ে অসম্ভব মাত্রায় ছাড়া ছাড়া গরম বাতাস অনুভব হয়। গরম বাতাস নয়, বরং কারো নিঃশ্বাস বলে ধরে নেওয়া যায়। মুহূর্তে চোখের ঘুমটুকু হাওয়ায় মিলালো। ফট করে চোখ মেলে তাকায় সে। পুরো শরীর জিরজির করে কেঁপে উঠছে। নিঃশ্বাস নেওয়াটাও এখন কষ্টকর হয়ে যাচ্ছে। ধীরে ধীরে অতি নিকটে কারো উপস্থিতি টের পাচ্ছে। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে দেখতে নিলে সমস্ত শরীর হ্যাঁচকা টানে বেডের মাঝখানে চলে আসে।
চুপ করে পাশ হয়ে রানী শুয়ে আছে। তার পুরো শরীরে রাগ। জাবরার রুম থেকে বের হতে হতে শক্ত কণ্ঠে দাঁত পিষালো, জাস্ট 5 minutes. এটাই অন্তিম মুহূর্ত নিজের বাড়ির আঙিনায়। আর আসার ভাগ্য তার কপালে আছে বলে মনে হয় না। জাবরার বের হতে না হতে সে উঠে বসে। আর কাঁদতে পারবে না, সব সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছে। খয়েরি রঙের লাল কুর্তি পরিধান করে নেয় গায়ে। আলমারি থেকে মায়ের একটা শাড়ি, বাবার একটা শার্ট এবং মিলের দেয়া ছোট ছোট গিফটগুলো ব্যাগে ভরে নিল। শেষবারের মতো নিজের রুমটায় নজর বুলিয়ে রুম থেকে বের হয়ে আসলো। মায়ের দরজার সামনে দাঁড়িয়ে মন ভরে ঘুমন্ত মা বাবার মুখগুলো দেখে নিল। ভেতর থেকে ঠেলে কান্না আসতে চাইলে দ্রুত পা চালিয়ে এমিলির রুমের সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটা ঘুমে কাতর। দূর থেকে এক নজর দেখে সোজা নিচে নেমে আসলো। অনেক কষ্টে কান্না চাপিয়ে রেখেছে। বাইরে গেটের কাছে আসতে দেখে জাবরার বাইকে হেলান দিয়েছে। রানী ধীর পায়ে পাশে গিয়ে দাঁড়ায়। জাবরা রানীর হাতের দিকে দৃষ্টি তাক করে বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে সাথে সাথে ধমকের স্বরে বলে, What does it mean to take these strange things? রানী ঢোক গেলে ব্যাগটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে মাথা নিচু করে নেয়। অতঃপর কম্পিত কণ্ঠে জানায়, আমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে এতে। মুহূর্তে ক্রোধ ভরা গর্জন ভেসে আসলো কানে। ফেরুন এগুলো। রানী ব্যাগটা বুকের মাঝে দ্বিগুণ শক্ত করে চেপে কাঠ কণ্ঠে সাপ সাপ বলে দেয়, আপনি যতই বলুন না কেন আমি ফেলবো না। যদি এগুলো ফেলে দেন তাহলে আমি আপনার সাথে যাব না। জাবরার নিজেকে কোনো রকম কন্ট্রোল করে বাইকে উঠে বসলো। রানীও পিছনে উঠে বসেছে। তবে কোথাও ধরে না বসায় বাইক স্টার্ট দিতে হুড়হুড়িয়ে জাবরারের পিঠে উপরে পড়ে। স্পিডে তুফানের গতিতে ছুটতে রানী দুহাতে জিদ্দাতকে জাপটে ধরে। মুখের ভাবভঙ্গি কাঁদো কাঁদো বানিয়ে ঠোঁট উল্টে নেয়। খুব কান্না পাচ্ছে। জিদ্দাত মিররে তাকিয়ে শয়তানি হাসি বাইক এদিক ওদিকে দুলাতে শুরু করে দিল। রানীতে এবার জিদ্দাতের পেটের শার্ট জোরে খামচে ধরে কাঁধে মাথা ঠেকিয়ে চিৎকার করলো, এমন কেন করছেন? পড়ে যাব তো। পড়ে গেলে আমার কি? কোনো হেলদোল ছাড়াই বাইক একে একে দুলাতে দুলাতে বাঁকা হেসে বলল। তা শুনে রানীর ভয়টা আরো দ্বিগুণ হলো। শরীর তার থরথর করে কাঁপছে। জিদ্দাতের সাথে একদম মিশে গিয়ে এতটা পরিমাণ শক্ত করে জড়িয়ে ধরে যেন এই মুহূর্তে জাবরারের শরীরের ভিতর সে ঢুকে যাবে। চোখ বন্ধ, তার খোলার সাহস নেই। কম্পিত ঠোঁট নাড়িয়ে কাঁপা কাঁপা স্বরে উত্তর দিল, আপনার কিছু না, কিন্তু মরে যাব তো। জিদ্দাত বাইক দুলানো বন্ধ করে ঠিকই, কিন্তু স্পিড কমালো না। আগের থেকেও দ্বিগুণ বাড়িয়ে দিল। ভুরু উঁচিয়ে মুখ বাঁকিয়ে বলল, ওপস বেবি, মরার এত ভয়? পরপর কিছু বুঝে ওঠার আগে পিছন থেকে এক হাতে রানীর পিঠে চেপে আচমকা হ্যাসকাটানে ঘুরিয়ে বাইকের সামনে নিয়ে এসে গলায় মুখ গুজে দিল। কণ্ঠে অদ্ভুত শীতলতা মিশিয়ে বলল, তবে একদিন তো মরতে হবে প্রাণের বেবি। রানী হ্যাং হয়ে রইল। চোখ তার বেরিয়ে আসার উপক্রম। তার পুরো শরীর ভূমিকম্পের মতো কাঁপছে। এভাবে চলন্ত বাইকের পেছন থেকে আচমকা হাওয়ায় ভাসিয়ে কেউ সামনে নিয়ে আসে, সবই মাফিয়ার দ্বারা সম্ভব। সাথে এরকম কথা শুনে তো আত্মা উড়ে যাবার মতো অবস্থা। তার উপর আবার মাফিয়াটা তার গলায় মুখ গুজে আছে। এখন যদি কিছু হয়ে যায়। উদ্ভট কাজে রানী দু হাতে জাবরার পিঠে আঁকড়ে ধরে জোরে চেঁচিয়ে উঠল, সামনে তাকিয়ে বাইক চালান, অসভ্য লোক একটা। তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। জিদ্দাতের কোনো নড়চড় নেই। দিব্যি সে অবস্থাতে শ্বাস নিচ্ছে। তার জন্য না দেখে বাইক রাইড করাটা কোনো ব্যাপারই না। সেফটি ছাড়াও সে অভ্যস্ত নিখুঁত বাইক রাইডিংয়ে। হেলমেট ছাড়া তার নির্মল চর্চা রানীর কল্পনার বাইরে। রানী আর না পেরে জিদ্দাতকে নাড়াতে নাড়াতে কান্না করে দিল। সামনে তাকান প্লিজ। সে খুব বিরক্তি বোধ করলো। দাঁত বসিয়ে দিল চামড়ায়। এতে রানী আরো জোরে কেঁদে উঠল। এবার জাবরার শয়তানি হেসে মুখ উঠিয়ে সামনে তাকালো। শেষ রাতের কোমল শীতল বাতাস ছুরির ধারের মতো ছুটে আসছে। মুখে গলায় চোখের পাতায় আশ্রয় পড়ছে নির্মম তীব্রতায়। বাতাসটা হালকা হলেও তার ভেতরে লুকিয়েছে কাঁপিয়ে দেওয়ার মতো নিখুঁত শীতলতা। রানীর নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। শরীর থরথর করে কাঁপছে, ভয়ে শীতে তার সাথে অজানা আতঙ্কে।
সে জিদ্দাতকে এমন ভাবে আঁকড়ে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই পড়ে যাবে। চোখ বন্ধ, বাতাসের শো শো শব্দ এবং বাইকের গর্জন মিশে এক অদ্ভুত বিভীষিকা তৈরি করেছে চারপাশে। অন্তহীন অন্ধকারের মধ্যে ছুটে চলেছে জিদ্দাত। দিশেহারা গতিতে বাতাসে ভোরের আগমনী সুর মিলতে শুরু করেছে। অন্ধকার ধীরে ধীরে দুনিয়ার বুক চিরে সরে যাচ্ছে। রানী আরো শক্ত করে জিদ্দাতকে আঁকড়ে ধরছে। তাদের মাঝে কোনো দূরত্ব নেই। শ্বাসের উষ্ণতা আছড়ে পড়ছে মুখশ্রীর আস্তরে। রানীর কানে মাফিয়াটার বলা মৃত্যুর কথাটা বারবার প্রতিধ্বনি হচ্ছে। ভয়ে জোরে জোরে শ্বাস ফেলছে। সে না চাইতেও জাবরারকে ক্রমশ শক্ত করে ধরে রাখছে। তাদের মধ্যে এক চুল পরিমাণও দূরত্ব নেই। শক্ত চামড়ার হাড় বেদ করলে হয়তো আত্মা স্পর্শ হয়ে যেত। স্পন্দন একে অপরের প্রসারিত হচ্ছে। জাবরার ঝুঁকে থাকার ফলে তার গরম নিঃশ্বাস রানীর মুখে শুরু থেকেই আছড়ে পড়ছে। শ্বাসটাও কেমন গভীর মনে হলো। তার নজর অন্যদিকে। লোকটার মুখের দিকে তাকাতেই পারবে না। এভাবে অনেকটা সময় পার হয়। কিছুক্ষণের মধ্যে আচমকা চলন্ত বাইকটি থেমে যায়। চোখ তুলে পাশে তাকাতে সে রাজকীয় মহলের মতো বাড়িখানা আঁকিতে আটকালো তার। দ্রুত নজর সরিয়ে নিল। প্রশস্ত পিঠ থেকে হাত আলগা হয়ে আসলো। জিদ্দাত নেমে যেতে রানীও মাথা নিচু করে নেমে দাঁড়ায়। জাবরার চুল নাড়িয়ে পেছনের দিকে ঠেলে দিতে দিতে গেট দিয়ে প্রবেশ করে। ইতিমধ্যে সব গার্ডদের দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ হয়ে গিয়েছে। রানীও পিছনে পিছনে ভেতরে প্রবেশ করলো। তার শরীর মৃদু দুলছে। ব্যাগটা বুকে শক্ত করে চেপে ধরে সদর দরজায় সামনে আসতে দেখল। দরজা আগে থেকেই খোলা রাখা হয়েছে। সোহানা বেগম এবং পাশে সুমিত্রা দেবী দাঁড়িয়ে আছেন। জিদ্দাতে ভেতরে প্রবেশ করতে রানী ওনাদের দিকে চোখ তুলে তাকায়। সোহানা বেগম অসহায় দৃষ্টি তাক করে আছেন তার দিকে। রানী নিজেকে শক্ত রেখে মুচকি হাসল। সুমিত্রা তার হাত ধরে দরজার বাইরে থেকে ভেতরে নিয়ে সোফায় বসিয়ে দিলেন। তার সাথে বেশ শান্ত কণ্ঠে হালকা হেসে বললেন, কেমন আছো তুমি? রানী মৃদুস্বরে উত্তর করল, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা? ভালো, তোমাকে দেখে আরো ভালো লাগছে। রানী মুচকি হাসল। সুমিত্রা রানীকে দেখে শান্তি পেলেন। ওনার ছেলে দেখলে তো তার থেকে বেশি খুশি বোধহয় আর কেউ হবে না। সোহানা বেগম পাশে বসলেন। শ্যামা এইমাত্র সিঁড়ি দিয়ে নামতে নিচ্ছিলেন। রানীকে দেখে ওনার পা সেখানে আটকে যায়, সাথে বেশ চমকায়। দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে রানীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে দিলেন তিনি। ওনার বিশ্বাস হচ্ছে না যে সত্যি রানী বসে আছে সোফায়। বিস্মিত দৃষ্টিতে রানীকে পর্যবেক্ষণ করছেন, আশপাশ সব ভুলে। ওনার অদ্ভুত আচরণে সোহানা বিরক্তিবোধ করে বলেন, এভাবে তাকিয়ে দেখার কি আছে? রানী কোথা থেকে আসলো? সোহানা শ্যামার কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলেন। খুশি হোসনি নাকি একদমই আশা করিসনি? শ্যামা খানিকটা আমতা আমতা করে উঠলেন, আমি কেন আশা না করতে যাব? তাহলে এত অবাক হওয়ার কি আছে? এমন ভাবে অবাক হচ্ছিস তুই যেন জীবিত নয় মৃত মানুষকে দেখছিস। ওনার ঠান্ডা বিদ্রুপে শ্যামার ঘাম ছুটিয়ে দিল। ফাঁকা ঢোক গেলে রানীর থেকে নজর সরিয়ে সাইডে দাঁড়ালেন। সোহানা নীরবে হাসলেন। রানী চুপচাপ বসে আছে। শ্যামাকে তার মোটেও পছন্দ নয়। মহিলাটা দুলাইন অতিরিক্ত। লিভিংয়ে মেয়েরা এ কাজে ও কাজে ছুটাছুটি করছেন। সকাল হতে না হতে তাদের কাজে মনোযোগী হওয়া বাধ্যতামূলক। ইতিমধ্যে একে একে ম্যানশনের সবাই একে একে নিচে নামতে শুরু করেছে। রামদাস সিঁড়ি দিয়ে নামতে নামতে রানীকে লক্ষ্য করলেন। নিচে এসে কিছুক্ষণ সেপানে তাকিয়ে থেকে কোনো প্রকার কথা না বলে তিনি ফোনে কথা বলতে বলতে বাইরের দিকে চলে যান। রিপন দাস নিচে নেমে এক সেকেন্ডও সময় নষ্ট না করে বড় দাদার পিছনে ছুটেন। তবে হরিরাম রানীকে দেখা মাত্র কিছু একটা ভেবে একগাল হেসে এগিয়ে আসেন। পাশে বসে রানীর মাথায় হাত রাখতে গিয়েও হাতটা কেন জানি গুটিয়ে নিয়ে আসলেন। ঠোঁটে হাসির রেশ টেনে বললেন, কেমন আছো মা? রানী হাসার চেষ্টা করে উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? হরিরাম একই ভঙ্গিতে জানান, আমিও ভালো আছি। রানী তাতে শুধু মুচকি হাসল। হরিরাম হঠাৎ করে রানীকে খুঁটিয়ে দেখলেন।
সোহানা সেদিকে কড়া নজরদারি রাখলেন। তার মধ্যেই হরিরামের ফোনে টুংটাং শব্দে একটি মেসেজ আসলো। তিনি পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে মেসেজটি দেখে দ্রুত রানীর পাশ থেকে উঠে দাঁড়ালেন। এক নজর অপর সিঁড়ির দিকে তাকান, আর এক মুহূর্ত সেখানে না থেকে ধুমধাম পা ফেলে বাড়ির ভেতরে চলে যান। সারা সুমি কিছু একটা নিয়ে ডিসকাস করতে করতে সিঁড়ি দিয়ে নামছিল। হঠাৎ কথার মাঝে সারার নজর লিভিংয়ে যায়। প্রথমে খেয়াল না করলেও দ্বিতীয়বার তাকাতে ভূত দেখার মতো চমকে সিঁড়ি থেকে পড়ে যেতে নিলে সুমি আঁকড়ে ধরে বিরক্তি কণ্ঠে ধমকালো, হোয়াটস সো স্ট্রেঞ্জ অ্যাবাউট দিস? সারা কাঁপতে কাঁপতে লিভিংয়ে আঙুল দেখায়। সুমি ভ্রুকুচকে সারার আঙুল অনুসরণ করে তাকাতে সেও খানিকটা চমকায়, তবে সারার মতো তত একটা নয়। সারা সুমির হাত শক্ত করে খামচে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মানুষ নাকি ভূত? সুমি উত্তর দেয় না, তবে তার নজর ওপাশের সিঁড়ির দিকে যেতে সেখানে আটকে গেল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সে নিখুঁত সুদর্শন মানবকে। মুখে অদ্ভুত হাসি ফুটিয়ে আঙুলের ফাঁকে গান ঘোরাতে ঘোরাতে একটা একটা করে সিঁড়ি পেরিয়ে খুব স্লো নামছে। সুমি পা থেকে মাথা পর্যন্ত খুব শান্ত নয়নে পর্যবেক্ষণ করলো। ব্ল্যাক প্যান্ট, টি শার্টের সাথে ব্ল্যাক লেদার জ্যাকেট, সানগ্লাসটা মাথার উপর তুলে রাখা। সে সারাকে আপাতত মাথায় না নিয়ে দ্রুত নিচে নামলো। সারা নিজেকে সামলে সুমির পিছনে ছুটল। রানীর নজর সারা সুমির উপর পড়তে ভয়ে জড়সড় হয়ে বসে দৃষ্টি ফিরিয়ে নিল। এই দু নারী কতটা নিকৃষ্ট সেটা খুব ভালো করে প্রমাণ পেয়েছে। গা কেমন শিউরে উঠল আগের সে নির্মম দৃশ্য মনে পড়তে। সেদিকে চোখ তুলে দ্বিতীয়বার তাকাতে পারল না। ইতিমধ্যে তার শরীর কাঁপছে, মাথা নিচু করে রইল। সারা খুঁটিয়ে খুঁটিয়ে রানীকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। মাথায় ঢুকছে না এতটা মার খাওয়ার পর এই মেয়ে বেঁচে আছে কি করে। তখন তো দেখেছিল এই মেয়ে আর দুনিয়াতে নেই, এখন কি করে স্বাভাবিক আছে। তার মাথায় ভীষণ গোলমাল লেগে জট বেঁধে যায়। সত্যি কি বেঁচে আছে নাকি স্বপ্ন? শ্যামা ভেতরে ভেতরে সারার পাশে দাঁড়িয়ে কানের কাছে ঝুঁকে কিছুটা হিস হিসিয়ে বলেন, এই মেয়ে এখনো পর্যন্ত বেঁচে আছে কি করে? সেটা তো আমারও মাথায় ঢুকছে না মামুনি। এত কাঠ কয়লা পুড়িয়ে কি লাভ হয়েছে? আবারও সুরসুর করে চলে এসেছে জ্বালানোর জন্য। শ্যামার কথাই সারা দাঁত খিঁচল। তার রাগ আবারও হানা দিল অস্বাভাবিকভাবে। তবে এই মুহূর্তে চুপ রইল। জিদ্দাত সোজা এসে দুপা পাক করে সোফায় গা ছাড়া ভাব নিয়ে বসল। রানীর থেকে খুব বেশি দূরত্ব নেই, এক হাত হবে। মেয়েটার মনে ভয় জিনিসটা যেন একেবারে গেঁথে গিয়েছে, শুধু পোকার মতো বাসা বাঁধছে। লোকটাকে সে ভীষণ ভয় পায়। কখন কোন হামলা করে বসে তা শুধু তার একার নয়, সকলেরই জানা। একজন মেট দ্রুত এসে কাঁপা কাঁপা হাতে কয়েকটা ওয়াইনের বোতল জিদ্দাতের সামনে রাখলো। রানী কপাল কুঁচকে নিল। একমাত্র এই মাফিয়াটাকেই দেখলো সকালে ব্রেকফাস্ট ওয়াইন দিয়ে করতে, সাথে খুব অস্বস্তি বোধ করলো। সুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জাবরারকে দেখছে। জিদ্দাত ওয়াইনের বোতলের মুখ দাঁত দিয়ে এক টানে খুলে ডকডক করে গিলতে শুরু করে। ইতিমধ্যে পুরো লিভিং জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। কারোর সাহস নেই কোনো প্রকার আওয়াজ করার। তার ভয়ে মেটগুলো ভীষণ দূরে দূরে। আশেপাশে থাকার শক্তি কিংবা সাহস কোনোটাই তাদের মধ্যে নেই। গুড্ডু সবেমাত্র সিঁড়ির কাছে এসেছিল। সোফায় রানীকে বসে থাকতে দেখে সে থমকে দাঁড়ালো। কতক্ষণ হা করে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো সে কি সত্যি রানীকে দেখেছে। এভাবে কিছুটা সময় তাকিয়ে থাকার পর যখন বুঝতে পারলো সে সত্যি তার রানীকে দেখছে, তৎক্ষণাৎ তাকে আর পায়কে সিঁড়ি থেকে জোরে চিৎকার করে বউ বলে দৌড়ে নিচে নেমে যেই না রানীকে গিয়ে জড়িয়ে ধরবে, তার আগ মুহূর্ত নজর যায় গুন্ডা ভাইয়ের রক্ত লাল চক্ষুর দিকে। বাচ্চা ছেলেটার পা ঠিক তখনই সেখানে আটকে যায়। ভয়ে শুকনো ঢোক গেলে নজর সরিয়ে নেয়। রানীর থেকে দূরত্ব বুঝিয়ে দাঁড়িয়ে হেসে বলে, তুমি এসেছো রানী? পরপর মন খারাপ করে, জানো তোমাকে আমি এতগুলো মিস করেছি। লাস্টের কথায় কিছুটা মন খারাপ করে দুদিকে দুহাত ছড়িয়ে দেখিয়ে বলল,
রানী গুড্ডুর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে, তবে ভয়ে মুখ দিয়ে কিছু উচ্চারণ করতে পারে না। এতে তার ভীষণ কষ্ট হচ্ছে। সুমি ধীরে ধীরে জাবরারের গা ঘেঁষে পাশে বসলো। জিদ্দাত কিভাবে ওয়াইন মুখে নিচ্ছে, কিভাবে একটু পর পর জিভ দিয়ে ঠোঁট স্লাইড করছে, সেগুলো সুমি খুব করে নেশাতুর চোখে পর্যবেক্ষণ করছে। জিদ্দাত সেদিকে না তাকিয়ে দিব্যি টের পাচ্ছে ঠোঁটের কোণে তার বরাবরের মতো অদ্ভুত হাসি ঝুলে আছে। সুমি ধীরে ধীরে জাবরারের একদম শরীরের লেপ্টে কোলে উঠে যেতে চাইছে, যা দেখে সারার খুব রাগ হলো। সোহানা বেগম কিছুক্ষণ আগেই কিচেনে গিয়েছেন। গুড্ডু ধীরে ধীরে রানীর থেকে কিছুটা দূরত্ব রেখে পাশে এসে বসে পড়ল। রানী সুযোগ পেয়ে হাত ছাড়া করল না, আস্তে করে গুড্ডুকে বলেই ফেলল, তুমি নিশ্চয়ই ভালো আছো? গুড্ডু মুখ গোমড়া করে রানীর মতো করে উত্তরে বলল, আর আমার ভালো থাকা, তোমাকে ছাড়া এখন আমার কিছুই ভালো লাগে না গো বউ। হতাশের শ্বাস ফেলল। এই বাচ্চা ছেলেটাও তার কথা কতটা ভাবে। সুমি ইচ্ছে করে টপসের উপরের 3টা গুতুম খুলে দিল। ভেতরে ছোট পোশাক সহ ভাঁজ কিছুটা দৃশ্যমান হলো। সুমি জিদ্দাতের কাঁধে এক হাত রাখলো, মুখে রং ঢং করার হাসি মিশিয়ে অপর হাতে জিদ্দাতের বুকে রেখে হালকা করে সেখানে ঘষতে শুরু করে। জিদ্দাত সুমির দিকে না তাকিয়ে নিঃশব্দে বাঁকা হেসে পায়ের উপর পা তুলে সোফায় মাথা হেলিয়ে চোখ বন্ধ করে নিল। এতে যেন সুমির আরো বেশি সুবিধা হয়ে উঠল তার এরকম বেমানান কাজে। সে নানান ভঙ্গিমায় শুয়ে দিচ্ছে জিদ্দাতকে। রানী গুড্ডুর সাথে কথা বলতে ব্যস্ত। তার পাশে কি হচ্ছে না হচ্ছে সে জানে না, তবে গুড্ডু সেসব লক্ষ্য করে ইশারায় তাকে পাশে তাকাতে বলে। রানী কপালে ভাঁজ ফেলে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে তার অসম্ভব মাত্রায় কাশি উঠে যায়, সাথে কেমন রাগ রাগ অনুভব হয়। কিন্তু তার কেন রাগ লাগছে সেটা সম্পূর্ণ নিজেরই অজানা। কোনো রকম নিজেকে সামলে মুখ কালো করে নজর সরিয়ে নেয় সে। এখানে থাকা তার পক্ষে আর সম্ভব নয়। উঠে দাঁড়ালো, উদ্দেশ্য উপরে চলে যাবে। গুড্ডু রানীর পিছু নিল। 2 কদম সামনে এগোতে হঠাৎ খুব শীতল ও ঠান্ডা বার্তা কানে পৌঁছালো। ওয়েট, কার পারমিশনে উপরে যাচ্ছেন? রানীর শরীর মাফিয়াটার কণ্ঠস্বর শুনে ঝাঁকি মেরে উঠল। পা দুটো সেখানে স্থির হয়ে আটকে রইল। কয়েক সেকেন্ড নিয়ে নিজেকে সামলে পিছন ফিরে তাকাতে আরেক দফা কেঁপে উঠেছে। মাফিয়াটা যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। চোখ বন্ধ অবস্থাতে তাকে শান্ত স্বরে কঠিন হুমকি দিয়েছে। এক হাতে বুকে তার ব্যাগটা চেপে ধরে দাঁড়িয়ে রয়। এদিকে আসুন। খুব শান্তভাবে আবারও একই ভঙ্গিতে চোখ বন্ধ অবস্থাতে বলে। সুমি বেশ অবাক হয়, এই মেয়েকে কেন কাছে ডাকছে জাবরান? সারা বুকে হাত বিচরণ করতে করতে সুমি ন্যাকা কণ্ঠে বলে, I will fulfill your needs. পরপর গালে হাত রেখে আমাকে বলো বেবি কি লাগবে? ফট করে চোখ খুলে এক লাফে সোজা হয়ে বসে ওয়াইন বোতলে চুমুক দিল। মাথা উঁচু করে এক নিঃশ্বাসে ডগডগিয়ে পুরো বোতল খালি করে ফেলল সে। অতঃপর সুমির দিকে তাকিয়ে আচমকা হু হু করে হাসতে শুরু করে, যে হাসিতে পুরো ম্যানশন নাড়া খেয়ে উঠছে। রানী আতঙ্কে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। তার পুরো শরীর জিরজির করে কাঁপছে, পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছে। গুড্ডু দৌড়ে গিয়ে সিঁড়ির রেলিং ধরে দাঁড়ায়। সারা ভয়ে হালকা পিছিয়ে যায়। সুমি ভুরু কুঁচকে নেয়, জিদ্দাতের দিকে এক দৃষ্টিতে বোকার মতো তাকিয়ে রয়। জাবরার হাসতে হাসতে গানটা হাতে তুলে নেয়। অতঃপর হাসি থামিয়ে আঙুলের ফাঁকে গান স্লো ঘোরাতে ঘোরাতে ঠোঁট বাঁকা করে বলে, নো নিড, জিদ্দাতের কুইন আছে। লাস্টের কথাটা রানীর দিকে তাকিয়ে বলে। সুমির চোখ খুলে আসার উপক্রম। সারা তো হা করে ফেলছে অলরেডি। রানীও অবাক নয়নে জিদ্দাতের দিকে তাকায়। সে সোফায় গা এলিয়ে রানীর দিকে গভীর দৃষ্টি তাক করে উদ্বেগহীন শীতল কণ্ঠে বলে, অবাক আর কিছু নেই, চাকরানির শব্দটা উচ্চারণ করতে ভীষণ কষ্ট হয়, তাই লাস্ট ওয়ার্ড ইউজ করলাম, দ্যাটস অল। পরপর সেকেন্ডের মধ্যে দাঁত চিবিয়ে তাকিয়েছেন কেন? কথা কানে যায় না? রানীর চোখ দুটো নিজের অজান্তে ছলছল করে উঠল। জাবরার তাকে আরো কত অপমান করে কথা বলেছে তখন তো খারাপ লাগেনি,
তবে কেন আজ এতটা খারাপ লাগছে? রাজার রানী থেকে চাকরানি বানিয়ে দেওয়ায়? সুমি স্বস্তির নিঃশ্বাস ফেলে। কি না কি ভেবে বসেছিল, কিন্তু এখন তার উল্টোটা দেখে শান্তি লাগছে। সারাও যেন হাফ ছেড়ে বাঁচল। সেও সুমির মতো একই ভাবনা জপে বসেছিল। রানী অপমান গায়ে না মেখে কম্পিত পা জোড়া নিয়ে জিদ্দাতের সামনে এগিয়ে আসলো এবং পা স্থির করে মাথা নিচু রেখে ঠোঁট নাড়ালো। জি বলুন। জিদ্দাত ঘাড় বাঁকিয়ে শান্ত নয়নে রানীকে পর্যবেক্ষণ করে নিল। অতঃপর পা দুটো তার সামনে এগিয়ে দিয়ে বলল, জুতোটা খুলে পা মুছে দিন। চোখ তুলে একবার জিদ্দাতের দিকে তাকালো। পরপর তার নজর গেল সুমির দিকে, যে কিনা ইতিমধ্যে টপসের আরো দুটো গুতুম খুলে ফেলেছে। এখন সম্পূর্ণ তার সামনের পার্ট দেখা যাচ্ছে, সাথে কেমন করে মাফিয়াটার গায়ে মিশে রয়েছে। কেন জানি খুব জোরে কাঁদতে ইচ্ছে করলো তার। চোখ অবাধ্যতায় ঝাপসা হয়ে এসেছে। নজর সরিয়ে নিচে বসে জিদ্দাতের টাকনোতে আলতোভাবে চেপে ধরে জুতো খুলে দিল। চোখের পানিটাও সংযত রাখতে পারছে না, আর মৌজা খুলে দিতে অদ্ভুত আঁখি জোড়ার বাঁধ ভেঙে টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু জাবরারের পায়ের উপর পড়ল। তৎক্ষণাৎ জাবরার চোখ বন্ধ করে নিল। রানীর চোখের পানি ফুরোচ্ছে না বোধহয়। কতটা সময় পার হলো সম্পূর্ণ অজানা। এবার ঠোঁট চেপে নিজেকে সামলে ওড়না দিয়ে আলতোভাবে দুটো পা মুছে দিতে শুরু করে। শেষ হতে উঠে চলে যেতে আসতে নিলে জাবরার চোখ খুলে নিজের দিকে আঙুল তাক করে বলে, কোথায় যাচ্ছেন? দেখতে পাচ্ছেন না পুরো ঘেমে গেছি? ফার্স্ট মুছে দিন। এসির এত শীতলতার মাঝে তাকে হাঁটানোর জন্য বলছে, সে ভালো করেই জানে। তারপরেও ওড়নার এক পাশ তুলে ঝুঁকে কপালের আশপাশ মুছে দিতে শুরু করে। এই মুহূর্ত তার খুব কান্না পাচ্ছে। নিজেকে দমিয়ে রাখাটা খুব কষ্টকর হয়ে উঠছে। এখানে থাকতেই ইচ্ছে করছে না। সে ঝুঁকে থাকার ফলে জিদ্দাত খুব সহজে রানীর শরীরের স্মেল নিতে পারছে। রানী কপাল মুছে দিয়ে সোজা হতে জিদ্দাত ঘাড় বাঁকিয়ে শয়তানি হেসে আবারও বলে, গরম লাগছে, জ্যাকেটটা নিচে নামিয়ে দিন। সুমি তখন তাড়াহুড়ো করে জিদ্দাতের জ্যাকেটে হাত রেখে বলে, এটা আমি করে দিচ্ছি বেবি। সে সুমির দিকে তাকালো। পর মুহূর্তে শান্ত কণ্ঠে বলল, Why would you go to trouble? পরপর রানীর দিকে দৃষ্টি স্থির করে, রানী তো আছে, আই মিন চাকরানী। রানীর খুব রাগ হলো। রেগে ঝুঁকে গিয়ে সুমির হাতটা জ্যাকেট থেকে একটানে তুলে এক প্রকার ছুঁড়ে ফেলল। সুমি রেগে কিছু বলতে নিয়েও বলল না। রানী দাঁত চেপে নিচে নামাতে শুরু করে। নামানো শেষ হলে সে সোজা হয়ে দাঁড়িয়ে ফিরতে নিলে ওড়নায় পেঁচিয়ে জাবরারের উপর পড়ে যায়। এতে সারা তেলে বেগুনে জ্বলে ওঠে। সুমি এক লাফে উঠে দাঁড়ায়। রানীর ওড়নার উপর দিয়েই চুলের মুঠি শক্ত করে খামছে একটানে দাঁড় করিয়ে গালে বসিয়ে দিল সমস্ত শক্তি দিয়ে থাপ্পড়। এত জোরে থাপ্পড় খেয়ে সে পুনরায় জিদ্দাতের উপরে গিয়েই পড়ল। চোখে মুখে সবকিছু অন্ধকার দেখছে। মাথাটা কেমন চক্কর মেরে উঠল। চক্ষু ভর্তি পানি নিয়ে মাথা উঁচু করে জিদ্দাতের দিকে তাকালো, যে কিনা শান্ত নয়নে তার দিকে তাকিয়ে আছে। পলক না ফেলেও চোখের পানিটা গড়িয়ে জিদ্দাতের উরুতে পড়ে। অশ্রু এতটাই টইটুম্বুর হয়েছিল যে পলক ফেলার প্রয়োজনই পড়েনি। সে নজর সরিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে উঠে যেতে নিলে সুমি সে সুযোগটুকুও দেয় না। একটানে ঘুরিয়ে অপর গালে বসিয়ে দেয় উচ্চ মাত্রায় থাপ্পড়। টাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ে দেওয়ালের কনসোল টেবিলের উপরে। টেবিলের কোনায় কপালটা তীব্র গতিতে আঘাত খেতে কিছুটা অংশ ফেটে রক্ত বের হয়ে আসে। রানী চিৎকার দিয়ে মা বলে দুহাত কপাল চেপে ধরে নিচে বসে পড়ে। সারা ভয় পেয়ে যায় এসব দেখে। গুড্ডু সিঁড়ির রেলিং চেপে হাওমাও করে কেঁদে চেঁচিয়ে ওঠে, ডাইনি কথাকার, রানীকে মারছো কেন? আমি পুলিশ ডাকবো আমার রানীর কিছু হলে। সোহানা বেগম লিভিং এ রানীর চিৎকার শুনে কিচেন থেকে দৌড়ে বের হয়ে আসেন। এমন অবস্থা দেখে কিছুটা রেগে ক্ষিপ্ত কণ্ঠে বললেন, কি হচ্ছেটা কি এখানে? সুমি আপু শুধু শুধু রানীকে মারছে। জেঠিমা, তুমি পুলিশকে কল করে এরে এক্ষুনি জেলে নেওয়ার দরকার। গুড্ডু কাঁদতে কাঁদতে বলেছে। সুমি শুনেছে কিনা সন্দেহ আছে। রাগে মাথায় তারও ধাউ ধাউ করছে আগুন।
ঝাঁঝালো রাগ, পুরো শরীর জ্বলছে। বজ্রপাতের ন্যায় দৌড়ে রানীর কাছে গেল, তাকে ঝাঁকিয়ে তুলল। জমাট মাটির মতো শক্ত হয়ে থাকা শরীরটাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। সোহানা রেগে চেঁচালেন, সুমি, খবরদার, রানীর গায়ে আর একবার হাত দেবে না তুমি। হোয়াই, বাইরের একটা মেয়ের জন্য তোমার কেন এত জ্বলছে? তিনি দাঁত চাপলেন। সুমি পুনরায় রানীর দিকে তাকালো। ভয়ে কুঁকড়ে যাওয়া রানী কাঁপতে কাঁপতে মাথা নাড়িয়ে ফুঁপিয়ে উঠল। চোখে জল নিয়ে, দম চাপা আতঙ্কে ভরা কাঁপন নিয়ে বলল, প্লিজ মারবেন না, আমার খুব কষ্ট হয়। শুনল না, হাত উঁচু করলো থাপ্পড় মারার উদ্দেশ্যে। তার আগেই হাতে টান পড়লো। কেউ খুব শক্ত করে তার হাত চেপে ধরেছে। রেগে পেছনে তাকাতে কপাল কুঁচকে নিল। আজকালে কেন বেবি? তার কণ্ঠে শীতলতা। সে আবার বলে, মাই উইশ। সুমি সেকেন্ডের মধ্যে একটানে জাবরারের থেকে হাত ছাড়িয়ে নিল। তার রাগ এক চুলও কমেনি। সে মুহূর্তে সামনে ফিরে রানীকে দুহাতে ধাক্কা দিয়ে কোনো শোল টেবিলের উপরে ফেলে দিল। রানী আবারও জোরে আর্তনাদ করে উঠল। সাথে সাথে জিদ্দাত দেওয়ালে শুট করে দিল। গুলি ভেদ করলো ইটের ভেতর। সে রক্তচক্ষু নিক্ষেপ করলো সুমির উপর। হাড় কাঁপানো রাগ নিয়ে হুঙ্কার ছাড়ল, স্টপ। ইফ ইউ রেজ ইউর হ্যান্ড ওয়ান মোর টাইম, তাহলে জিদ্দাতের মুখ নয়, সোজা হাত চলবে। তাতে না থাকবে দেহতে হাত, আর না থাকবে জমিনে পা রাখার মতো অবস্থা। এই ভয়ঙ্কর হুমকিতে পুরো মহল সহ উপস্থিত সবাই কেঁপে ওঠে। সারা তো আরো অনেকটা পিছিয়ে গিয়েছে। মেয়েটগুলো যে যার মতো লুকিয়ে পড়েছে। সুমি অবাক নয়নে সুমি জিদ্দাতের দিকে তাকিয়ে কিছুটা ন্যাকা কান্না করে জাবরারের সাথে মিশে দাঁড়ায়। নিজেকে আঙুল দিয়ে দেখিয়ে কটাক্ষ কণ্ঠে বলে, বেবি, তুমি আমার সাথে এভাবে কথা বলছো তো একটা চাকরানির জন্য? লাস্টের কথাটা রানীর দিকে আঙুল তাক করে বলে। জিদ্দাত সুমিকে সজোরে ধাক্কা মেরে দাঁত কটমটিয়ে ওঠে। রানী হলেও আমার, চাকরানি হলেও আমার। এইটুকু বলে সুমিকে ফের ধাক্কা মারতে মারতে দেওয়ালে ঠেকিয়ে কপালে গান চেপে ধরে। তার চোখের সাদা অংশতে লাল শিখরের মতো রগ ভেসে উঠেছে। দাঁত পিষে অস্বাভাবিক মাত্রায় চোখ বড় করে ধীরে ধীরে ঘাড় বাঁকাতে বাঁকাতে উগলায়, জেদ্দাতের জিনিসে শুধু জেদ্দাতের রাজত্ব চলবে। এতে কেউ হাত লাগালে সে টুকরো টুকরো করতে বেশি সময় লাগবে না। এবার তুমি আমার যে হও না কেন সৌমি বেব। সুমি শুধু জিদ্দাতের চোখের দিকে তাকিয়েছে। ভয় পাচ্ছে না, তবে অবাক হচ্ছে। সারা কাঁপতে কাঁপতে পড়ে যাবার মতো অবস্থা। গুড্ডু একটু হলেও খুশি হয়েছে, তবে গান দিয়ে গুলি করে দিলে আরো বেশি খুশি হতো। সোহানা বেগম নীরবে সব পর্যবেক্ষণ করছেন। রানী টেবিলে হেলান দিয়ে হেঁচকি তুলছে ভয়ে। তার পুরো শরীর জমে যাচ্ছে। সুমি এতক্ষণ রাগে নিজের মধ্যে ছিল না, যার ফলে এতটা রেগে বসছে। সে যা করে না কেন তার আগে ঠান্ডা মাথায় ভেবে তারপর করে। তবে আজ হঠাৎ মাথায় আগুন জ্বলে উঠেছে। চোখ বন্ধ করে মনে মনে আওড়ায়, ও শিট, কি করে বসেছিস তুই সুমি? কুল ডাউন। মনে মনে আরো কিছু একটা ভেবে ফট করে চোখ মেলে তাকিয়ে মিষ্টি হেসে এক হাত কপাল থেকে গান সরিয়ে জিদ্দাতের গালা জড়িয়ে ঠোঁট পাউট করে বলে, লিভ ইট অল নাও বেবি। জিদ্দাত সুমির কোমর টেনে নিল, ঘাড় সোজা করে অদ্ভুত হাসলো। রানী সেদিক থেকে নজর সরিয়ে নেয়। এসব দেখতেও তার কেমন মার খাওয়া থেকেও বেশ অস্বস্তি লাগছে। কিছুটা দূরেই ফ্লোরে তার ব্যাগটা পড়ে আছে। সোজা হয়ে চোখের পানি মুছে এগিয়ে গিয়ে সেটা হাতে তুলে নেয়। জিদ্দাত ফট করে সুমিকে ছেড়ে গান ঘোরাতে ঘোরাতে সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসে। রানী মাথা নিচু করে সামনে দিয়ে চলে যেতে নিলে জাবরার পা তারা আটকে দাঁত চেপে বলে, আপনাকে আমি যেতে বলেছি। মাথা নিচু করেই মাথা নাড়িয়ে না বলে। জিদ্দাত সোফায় গা হেলিয়ে শান্ত কণ্ঠে বলে, জ্যাকেটটা পরিয়ে দিয়েছেন। রানীর খুব খারাপ লাগছে। গাল দুটো ব্যথায় টনটন করছে। কোনো রকম জিদ্দাতের সামনে সোজা হয়ে দাঁড়ায়। অতঃপর একবারে খুলে ফেলা জ্যাকেট হাতে তুলে পরাতে শুরু করে। সে অনেকটা নুয়ে থাকার কারণে কপালের ফাটা জায়গা থেকে রক্ত চুইয়ে নিচে পড়তে নিলে জিদ্দাত জিভ বের করে দেয়। তাতে রক্তটা
নিচে পড়ার আগে তার জিভের উপর পড়ে এবং সেটাকে সে গিলেও ফেলে। রানী অবাক চোখে তাকায় জিদ্দাতের দিকে। এই নিয়ে সে 3 বার রক্ত খেয়ে ফেলছে। লোকটা এমন অদ্ভুত কেন? ঢোক গিলে নিজেকে সামলে নেয়। গা কেমন শিউরে উঠেছে। কাঁপতে কাঁপতে জ্যাকেট পরানোর চেষ্টা করে, তবে তার হাত অতিরিক্ত মাত্রায় কাঁপার ফলে পড়াতেই পারছে না। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ভয়ও হচ্ছে, এখন যদি ঠিক মতো না পুড়িয়ে দিতে পারে তাহলে মাফিয়াটা রেগে তাকে শাস্তি দেবে নিশ্চয়। সেটা ভেবে কান্না পাচ্ছে। ঝুঁকতে ঝুঁকতে একদম জাবরারের অতি নিকটে চলে এসেছে। যতটা নিকটে আসলে দুজন দুজনের শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারে, যতটা নিকটে আসলে দ্রুত গতিতে লাফিয়ে ওঠা হৃৎপিণ্ডের শব্দ অনুভব করতে পারে, ঠিক ততটা। জিদ্দাত চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে রানীর শরীরের স্মেল নিল। সেটা তাকে ক্ষণে মাতাল করে তুলছে। রানী এতটাই কাঁপছে যে শত চেষ্টার পরেও সঠিকভাবে জ্যাকেটটা পরাতে পারল না। এক পর্যায়ে কাঁপতে কাঁপতে জিদ্দাতের উপরেই পড়ে যায়। ভয়ে তৎক্ষণাৎ বাঁধন থেকে ছুটার জন্য ছটফট শুরু করে দেয়। একে তো সে জাবরারকে অস্বাভাবিকভাবে ভয় পায়, তার উপর সুমি সারা কতটা জঘন্য রূপ তা তো দেখিয়ে ছেড়েছে। তাকে যদি সুমি এখন রেগে আবারও মারে, সেটা ভেবে শরীরে আলাদা ঝাঁকুনি সৃষ্টি হলো। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে রাগ মিশ্রিত গলায় বলল, ছাড়ুন আমায়। সারা সুমির শরীরে ধোঁয়া উড়ছে রাগে। নিজের সংযত রেখেছে বহু কষ্টে। রানীর কথায় আচমকা নিজের থেকে ধাক্কা মেরে ফেলে দেয় জাবরার। রানীর নিচে পড়ে কোমরে আঘাত পায়। চোখে আবারও জল ভরে ওঠে। ঠোঁট চেপে ধরে সে অবাধ্য অশ্রুটুকু পাপটি ঝাপটিয়ে ফেলে। সুমি শয়তানি হাসে। এটাই তো চেয়েছিল সে। দুহাত বুকে গুজে পা নাচাতে নাচাতে নিচে পড়ে থাকা রানীর দিকে তাকায়। তার মুখের শয়তানি হাসিটা নড়ছেই না। সারা ধীরে ধীরে সুমির পাশে গিয়ে দাঁড়িয়ে কানের কাছে মুখ রেখে আস্তে করে বলে, এবার একদম ঠিক আছে। সারার কথায় সুমির শব্দ করেই হাসে। তার এই হাসিতে জানান দিচ্ছে সে সারার সাথে সহমত। রানীর কোনোরকম কান্না চেপে রাখার চেষ্টা করে ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ায়। মাথা নিচু করে নীরবে চোখের পানি বিসর্জন দিতে শুরু করে। এখানে দাঁড়িয়ে থাকাটাও তার জন্য কষ্টকর, তবে জাবরারের অনুমতি ছাড়া এক পা নাড়াতেও পারবে না। সে তো ঠিক মতো দাঁড়াতেও পারছে না, শরীর দুলছে। চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছে। খুব করে শক্তভাবে দাঁড়িয়ে থাকার চেষ্টা চালাচ্ছে, তবে মেয়েটার সব চেষ্টা বৃথা করে দিয়ে শরীরের সমস্ত শক্তি হারিয়ে ভর ছেড়ে চোখ বন্ধ করে পড়ে যাওয়ার আগ মুহূর্তে সোহানা বেগম ছুটে এসে দুহাতে রানীকে আগলে নিচে বসে চিন্তিত মুখ করে বলেন, রানী ঠিক আছো তো? কিন্তু ততক্ষণে রানী দাঁত খিঁচে নিয়েছে। চোখ বন্ধ হয়ে গেছে অনেক আগেই। সারা সুমি তা দেখে মহা খুশি। গুড্ডু দৌড়ে এসে নিচে বসে কাঁদতে কাঁদতে সোহানা বেগমের কাঁধ ঝাঁকিয়ে বলে, আমার রানী কি হয়েছে? ও চোখ বন্ধ করে নিয়েছে কেন? কথা বলছে না কেন? পরপর রানীর দিকে তাকিয়ে, এই রানী, রানী ওঠো, চোখ খোলো। গুড্ডু রানীকে ধরতে গিয়েও ধরল না। হেসকি তুলতে তুলতে সামনে সোফায় ঘাড় কাত করে পায়ের উপর পা তুলে বসে থাকা গুন্ডা ভাইয়ের দিকে তাকালো। জিদ্দাত চোখ খাদে নিয়ে 2 আঙুলে পিছনের দিকে ঠেলে দেয়। গুড্ডু কেঁপে ওঠে। তাকে যে স্পষ্ট পিছিয়ে যাওয়ার জন্য ইশারা করছে বুঝতে সময় লাগে না। সে সাথে সাথে পিছিয়ে গেল। সোহানা বেগম রানীর গালে হালকা থাপ্পড় দিয়ে বেশ কয়েকবার ডাকলেন, কিন্তু রানীর কোনো সাড়া শব্দ নেই। সোহানা বেগম একজন মেয়েটকে ডেকে পানি আনতে বলেন। মেয়েট শুনতেই দৌড়ে পানি নিয়ে এসে ওনাকে দিলেন। সোহানা বেগম রানীর মুখে পানি ছিটিয়ে দিলেন, তাতেও কোনো প্রকার কাজ হলো না। এবার তিনি ফুঁসে তাকালেন সুমির দিকে, তেতে চিৎকার করলেন, মেয়েটাকে কেন মেরেছো তুমি? কোন অধিকারে মেরেছো? আমার জানা মতে রানী ওই রকম মেয়ে নয় যে তোমাদের মতন অভদ্রতা দেখিয়ে কিছু বলা তো দূর, চোখ তুলেও তাকাবে না। সুমি দ্বিগুণ ফুঁসল। দাঁত কটমট করতে করতে চেঁচালো, প্রশ্নই আসে না অধিকারের। কি হয় এই মেয়ে তোমার? অচেনা মানুষের জন্য এতই দরদ? বাহ, ভাগ্য ভালো সুমি ধাক্কা দিয়ে বাসা থেকে এখনো পর্যন্ত বের করে দেয়নি।
ধাক্কা দিয়ে বের করার অধিকার থাকলে তো বের করবে। নিজের লিমিটে থাকো, তা না হলে পরবর্তীতে ভয়ঙ্করভাবে পস্তাবে। মামুনি, তুমি বাইরের একটা মেয়ের জন্য সুমি আপিকে বকছো? এই মেয়ের তো ক্যারেক্টারই ঠিক নেই, যখন তখন জাবরের ওপর ঢলে পড়ে। সোহানা সুমির থেকে নজর নিয়ে গেলেন সারার দিকে। লাভার মতো ফুটন্ত গরম চোখ নিবদ্ধ করলেন। সারা একদমই সেটা গায়ে মাখল না। সোহানার সংযত হতে পারলেন না। মানুষ তখনই ক্যারেক্টার নিয়ে কথা তুলে যখন তার নিজের ক্যারেক্টার ঠিক রাখতে পারে না। সারাদিন তো নোংরা চিন্তা নিয়ে ঘুরে বেড়াও। বাসায় কতক্ষণ থাকো তোমরা? মেয়ে হয়েও রাত বিরাতে বাহিরে কি এমন কাজ থাকে তোমাদের? হাস্যকর। আবার অন্যের ক্যারেক্টার নিয়ে কথা তোলো। সোহানা কঠিন কণ্ঠ বাক্যটা ছুড়ে পুনরায় রানীর দিকে চিন্তিত মুখ করে তাকালেন। সারা কিছু বলতে নিলে সুমি হাত টেনে আটকে দিল। সে গভীরভাবে সবকিছু মাথায় সেট করছে, শোধ নিশ্চয়ই করবে। শুধু সে পুরোপুরি জানার অপেক্ষায়। রাত বিরাতের কথা শুনে তো মুখের শান্ত আস্তরের পেছনে অট্টহাসি খেলে যাচ্ছে। যদি জানতো কি করে তাহলে দু কথা বলার আগে 10 বার ভাবতো। শুধু তার আফসোস একটাই, মহিলাটা জাবরার মম। সেজন্য এখনো হাত গুটিয়ে। জাবরার যতক্ষণ চুপ আছে ততক্ষণ তার হাত কি মস্তিষ্ক চলবে না। শুধু শুধু এ কাজে সময় নষ্ট করা সুমির কাজে বোকামি। সোহানার দৃষ্টি রইল না স্থির। পরপর মুখ তুলে জাবরারের দিকে অসহায় দৃষ্টিতে তাকালেন তিনি। জিদ্দাতের কোনো হেলদোল দেখা গেল না। ঘাড় কাত করে রানীর মুখশ্রীর দিকে দৃষ্টি স্থির করে জিভ দিয়ে একটা একটা করে দাঁত স্লাইড করছে। সুমির সন্দিহান চোখ জাবরারের উপর থেকে সরছে না। সে জাবরারের প্রতিটি ধরন লক্ষ্য করছে। তার অনুভূতি পানসে দেখে বারবার হিসেবে মাথা থেকে ফসকে যাচ্ছে, কিছুতেই মেলাতে পারছে না। মিতু আর ফুল সবেমাত্র সিঁড়ি দিয়ে নামছে। লিভিং এর ফ্লোরে সোহানা বেগমকে কাউকে কোলে নিয়ে বসে থাকতে দেখে তাদের চোখ মুখ কুঁচকে আসে। মিতুতে এক প্রকার দৌড়ে নেমে যায়। তবে ফুল ধীরে ধীরে সিঁড়ি পার করছে। মিতু কাছে এলো। সে রানীর এই অবস্থা দেখে অস্বাভাবিকভাবে চোখ বড় বড় করে মুখে হাত চেপে ধরল। এতদিন পর কোথা থেকে আসলো রানী? আর এখানে বা এমন করে সেন্সলেস হয়ে আছে? জানার তাগিদে সে কোনো রকমে নিজেকে সামলালো। একটি বার আশেপাশে তাকালো, আর না অবস্থান বুঝল। উৎকণ্ঠার সাথে অস্থিরতায় কণ্ঠ অনিয়ন্ত্রিত হয়ে উঠল। উঁচু স্বরে প্রায় ছিটকে বেরিয়ে এলো, কি হয়েছে রানী বৌদি? মিতুর কথা শেষ হতে না হতে সুমি কপাল কুঁচকে চোখ বড় বড় করে তাকালো। মুহূর্তের মধ্যে তার কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠল। হোয়াট? বৌদি? সুমির সেই চিৎকারে লিভিং এর নীরবতা ভেঙে চুরমার। মিতু তখন হঠাৎ করে থমকে ধীরে ধীরে তার দৃষ্টি ঘুরে পুরো লিভিং রুমটা পরখ করলো। আর ঠিক তখনই তার চোখ গিয়ে আটকালো জাবরারের উপর। এক নিমিষে তার শরীর কেঁপে পা দুটো নিজে থেকে এক ধাপ পিছিয়ে এলো। জাবরারের দৃষ্টি স্থির, তীক্ষ্ণ, জ্বলন্ত। সেই চোখে এমন এক আগ্রাসী কঠোরতা শুধু তাকিয়ে থেকেই যে কাউকে গুড়িয়ে দিতে পারবে। মিতুর গলা শুকিয়ে আসছে। না দেখে ভুল করাটাকে ভুল নয় বরং মহা ভুল বলে। বুকের ভেতর এখন ধুকপুকানি করছে। জাবরারের পুরো মুখে তো আগুন স্পষ্ট। মিতু জোর করে একটা হাসি টেনে সুমির দিকে তাকালো। কি বলবে বুঝে উঠতে পারছে না। মুখে কথা জড়াচ্ছে, চোখে স্পষ্ট অস্থিরতা। কিছুক্ষণ আমতা করে অবশেষে তড়িঘড়ি করে বলে ফেলল, আসলে আপু, গুড্ডু ওনাকে বউ বলি তো, তাই আমি বৌদি বলি। কথাটা শেষ করেই বুক হাত রেখে লম্বা নিঃশ্বাস নিল সে। আর একটুর জন্য শ্বাসটাই আটকে যাচ্ছিল। মিতুর কথা শুনে সারা বুকে হাত রেখে জোরে নিঃশ্বাস ফেলে। একটুর জন্য তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়নি। কত কি ভেবে নিয়েছিল সে। সুমি বিরক্তির শ্বাস ছেড়ে মিতুর দিকে নজর সরিয়ে বিড়বিড় করলো, এই দুটোর মাথায় তার ছেঁড়া ফালতু। ফুল সিঁড়ি থেকে রানীকে দেখতে পায়। মনে তার শান্তি মেলে। যাক, রানী জিশানের সাথে নয়, এখানেই আছে। তবে জিশান কোথায়? কথাটা মনে মনে আউড়িয়ে আনমনে নজর ঘুরাতে দৃষ্টি আটকে গেল দরজার দিকে। পা দুটো মাঝখানের সিঁড়িতে স্থির হয়ে রইল। যার কথা প্রতি ক্ষণে ক্ষণে ভাবল, সে মানুষটার এত কাছে থেকেও আজ কতদিন পর তাকে এক নজর দেখতে পেল। জিশান কাঁধে ব্যাগ ঝুলিয়ে রেখেছে।
এক হাতে কানে ফোন চেপে রাখা, অপর হাতে একটা একটা করে শার্টের গুতুম খুলছে। কথা বলতে বলতে ভাবশীলন হয়ে আশেপাশের অবস্থান খেয়াল না করেই লিভিং এর মাঝ বরাবর আসলো। সিঁড়ির কাছে যাবার আগে হালকা সোহানা বেগমের দিকে নজর পড়ল, তবে প্রথম একদমই খেয়াল করেনি। দৃষ্টি সরিয়ে 2 কদম সামনে যেতে দাঁড়িয়ে যায়। কিছু একটা মনে করে সে এবার পাশে খেয়াল করে তাকায়। নিজের আম্মাজানকে নিচে বসে থাকতে দেখে বেশ অবাক হয়, তবে রানীর ফেস দেখা যাচ্ছে না। সোহানা কাউকে ধরে রেখেছেন সেটা বুঝতে পারে। জরুরি কথা ফেলে ফোন কান থেকে নামিয়ে পকেটে পুরে সোহানার দিকে এগিয়ে আসতে আসতে ক্ষীণ স্বরে বলে, আম্মাজান, নিচে বসে আছো কেন? আর কাকে ধরে রেখেছো এভাবে? সোহানা বেগম জিশানের কণ্ঠ শুনতে পেয়ে পিছন ফিরে তাকান। উনি কিছু বলার আগে গুড্ডু দ্রুত বলে উঠে বলে, দেখো না জিশান ভাই, রানী কথা বলছে না। ওই সুমি ডাইনি রানীর কপাল ফাটিয়ে দিয়েছে। লাস্টের কথাটা আঙুল তাক করে সুমিকে দেখিয়ে বলে। জিশান রানীর কথা শুনে থমকায়, তবে রানীকে সুমি মেরেছে শুনে মাথায় আগুন জ্বলে ওঠে। চোখ গরম করে সুমির দিকে তাকিয়ে দাঁত চেপে এগোতে এগোতে সামনে গিয়ে পা স্থির করে বলে, কোন সাহসে তুই ওনার গায়ে হাত তুলেছিস? সুমি দাঁত খিঁচে নিল। সে এখন কিছু বলতে চাইছে না, তার মাথায় তো নিখুঁত কিছু চলছে। জিশানের কথায় কোনো জবাব দিল না। উত্তর দিতে কষ্ট হচ্ছে? বলেই জিশান না পেরে উচ্চ মাত্রায় থাপ্পড় দিতে নিলে জাবরার শান্ত কণ্ঠে ছোট একটি বাক্য ছড়ে। স্টপ। জিশান হাত গুটিয়ে নেয়। তার আজ সম্পূর্ণ রাগ সীমা ছাড়িয়েছিল। সত্যি সিয়াজ নারীর গায়ে হাত তুলত। নিজেকে কন্ট্রোল করলো মুঠো চেপে। সুমির চোখে রক্তক্ষরণ হলেও জাবরারের কথায় সে সন্তুষ্ট। কাঁধ পর্যন্ত ছোট জামাটি নামিয়ে সে রানীর দিকে ঠোঁট বাঁকা করে তাকিয়ে সিঁড়ির দিকে গেল। নজর সরিয়ে দ্রুত দৌড়ের তালে উপরে উঠল। সারাও পিছন পিছন গিয়েছে। জাবরার দাঁত চেপে সেদিকে তাকালো। তার সব থেকে কষ্টকর জিনিস হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। প্রতিটা শিরা লাফিয়েছে এতক্ষণ। সুমি সারা চোখের আড়াল হতে সে চোখ বন্ধ করে নেয়। ভেসে ওঠে এক নির্মম নিখুঁত দৃশ্য। সে সম্পূর্ণ ইমাজিনিং করে বাঁকা হাসে। জিশান রানীর দিকে তাকায়। পুরো মুখের কি অবস্থা হয়ে আছে, কপাল থেকে এখনো রক্ত পড়ছে। জিশান সোহানা বেগমকে তাগিদ দিয়ে দ্রুত বলে, ওনাকে রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কি করে নিব আমি? আসলেই তো, একা নিবে কিভাবে? কপালে 2 আঙুল ঘষে কিছু বলতে নিলে জাবরারের দিকে নজর যেতে মাথায় শয়তানি কেচ্ছা ঘুরে ওঠে। ফট করে সেদিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, কেউ না নিলে তো আমাকেই নিতে হবে। কথাটা বলে নুয়ে গিয়ে রানীকে কোলে নেয়ার জন্য হাত বাড়িয়ে পরপর সিরিয়াস ভঙ্গিতে বলে, সরো সরো আম্মাজান, আমি কোলে নিচ্ছি। ঠিক তখন কানে ভেসে আসে, হাত দুটো হারানোর শখ জেগেছে দেখছে। সে এক লাফে দাঁড়িয়ে চিবিয়ে বলল। জিশান হাত সরিয়ে নিয়ে আসলো। তার কাজ যতটুকু করার তা সাকসেস হয়ে গিয়েছে। জিদ্দাত একটানে রানীকে নিজের সাথে চেপে পাজা কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরল। নিজের গতিসীমা বাড়িয়ে সিঁড়ি উপরে উঠে গেল। ফুল যে সিঁড়িতে দাঁড়িয়েছে ঠিক অপর পাশের সিঁড়ি দিয়ে জিদ্দাত রানীকে নিয়ে অতিক্রম করে গেছে। জিশান সেদিকে তাকিয়ে প্রতিবারের মতো মলিন হাসে। সোহানা বেগমকে ফ্লোর থেকে উঠতে বলে নিজেও পা বাড়ায় সিঁড়ির দিকে। ফুল নিজের জায়গায় স্থির অবিচল দাঁড়িয়ে। জিশান ভাবনাচ্ছন্ন ভঙ্গিতে ধীরে ধাপে সিঁড়ি বেয়ে ওঠে। ঠিক তখনই মুখোমুখি হয় ফুলের। নির্বাক সেই মুহূর্তে সময় খানিকটা থেমে যায়। জিশান এড়িয়ে পাশ কাটাতে চায়, তবে ফুল সে পথ আটকে দাঁড়ায়। মুখে জোরপূর্বক টেনে আনে মলিন হাসি। চোখের পাপড়ি ঝাপটিয়ে দৃঢ় কণ্ঠে বলে, এইভাবে অবজ্ঞা করছো কেন জিসান ভাই? কালো বলে? ফুলের এহেন কথায় জিশান গরম চোখে তাকালো তার দিকে। কণ্ঠে কিছুটা ঝাঁজ মিশিয়ে দাঁত চেপে উত্তর করলো, না কখনো তোকে ছোট করে দেখেছি, না কখনো তোর গায়ের রঙকে আর কোনোদিন দেখব। তাহলে বারবার ফিরিয়ে দাও কেন?
জিশান অযথা ফুলের সাথে কথা বলতে ইচ্ছুক নয়। নিজেকে যথেষ্ট মানিয়ে নিয়ে শান্ত স্বরে প্রত্যুত্তর করলো, তুই যেটা চাইছিস সেটার জন্য ফিলিংস লাগে, আর সে ফিলিংসটা তোর মধ্যে থাকলেও আমার মধ্যে নেই। ফুল চোখের কোণে জমে থাকা পানিটা মুছে মুচকি হেসে পথ ছেড়ে দাঁড়ালো। জিশান উপরে উঠে যাওয়ার সময় কানে শব্দ করা হাসা ধিক্কারের সুরে কয়েকটা বাক্য ভেসে আসলো। আজ কালো বলেই তো সে ফিলিংসটা আসে না, সুন্দর হলে ঠিকই আসতো, যেমন ভাইয়ের সুন্দরী অপ্সরার প্রতি। জিশান দাঁড়িয়ে গেল, দাঁত খিঁচল, হাত মুঠো করে ঢোক গিলল। কথাটা বুকের এপার ওপার ভেদ করে বের হয়েছে তার। নিজেকে সামলে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত উপরে উঠে গেল। তার কানে বারবার ফুলের কথাটা বাড়ি খাচ্ছে। সে হাঁটছে আনমনে। কিছুটা সামনে যেতে দেখতে পেল জিদ্দাত রানীকে নিয়ে খুব ধীরে ধীরে যাচ্ছে। ঠোঁটের কোণে শয়তানি হাসি ঝুলিয়ে রাখা তার। জিশান খুব ভালো করে জানে ইচ্ছে করে এতটা স্লো হাঁটছে। সে এখন শত চাইলেও রানীকে পাশ কাটিয়ে আগে যেতে পারবে না। মনের মধ্যে এমনই ছটফট করছে। এখন ভাই আর নিজের পবিত্র ফুলকে অতি নিকটে দেখে দ্বিগুণের থেকেও দ্বিগুণ হয়ে গেছে। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। কেন আসতে গেল এখন? একটু পর আসলেই তো হতো। জিদ্দাত বাঁকা হেসে নিজের হাঁটার গতি আরো কমিয়ে দিল। জিশানের রাগ আকাশ ছুঁই ছুঁই, দাঁত কটমট করতে শুরু করে দিয়েছে। ইচ্ছেতে করছে জাবরারের পা বরাবর শুট করে দিতে, যদিও তার কাছে গান নেই। জিদ্দাত রানীর মুখে মাথাটা ঝুঁকে স্লো এগিয়ে যেতে যেতে শ্বাস ভেতরে টেনে শরীরের স্মেল নিল। এতে জিশানের গা জ্বলে পড়ে ছারখার। শরীরে তো ইতিমধ্যে ঘাম ছুটে গিয়েছে, চোখগুলো লাল হয়ে এসেছে। হাত শক্ত করে মুঠো করে নিয়েছে, প্রতিটা রগ ফুলেছে। নিজেকে অনেক চেষ্টায় দমিয়ে রাখছে। তার আর জিদ্দাতের দূরত্ব এক হাতের মতো। জাবরা রানীর গালে শব্দ করে একটা চুমু খেল। সে শব্দ স্পষ্ট জিশানের কানে পৌঁছেছে, আর নিজেকে সংযত রাখতে পারল না। রেগে আগুনের মতো ফেটে কটমট করে উঠল। রুম কি তোর জন্য ঠাডা পড়ছে? এরকম সেন্সলেস মানুষের সাথে অবিচার চালিয়ে যাচ্ছিস? সে অপেক্ষাতেই ছিল। বাঁকা হেসে ঠান্ডা উত্তর দিল, আমার খাওয়ার জিনিস আমি যে কোনো অবস্থানে খাবো, তোর কোনো প্রবলেম? জিশানের রক্ত এক লাফে মাথায় উঠে গেল। শরীর গিজগিজ করছে তার। দাঁত কটমট করে এবার জিদ্দাতকে পাশ কেটে যেতে চাইল, কিন্তু তার আগেই জিদ্দাত জিশানকে পিছনে ফেলে হনহনিয়ে রুমে দরজার সামনে এসে দাঁড়ালো। জিশান দরজার মুখোমুখি আসতে তার মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে দিল। জিশানও হনহন করে নিজের রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করে দিল। তাকে জেলাস ফিল করিয়ে একদম মেরে ফেলতে চাইছে। দূর, শান্তি আর লাগলো না। ওয়াশরুমে গিয়ে দেওয়ালে দুহাত রেখে ঝর্ণার নিচে দাঁড়ালো। রাগে পুরো শরীর দিয়ে ধোঁয়া উঠছে। পশ্চিম দিগন্তে মুখ করে বসে রামদাস খুব গভীর চিন্তায় মগ্ন। তিনি এখন গেস্ট হাউসের দোতলায় লুকিং গ্লাসের সামনে দাঁড়িয়ে এক হাতে হাঁটু বরাবর ধুতি ধরে জাবরার সিগারেট টানছে। তীব্র ধোঁয়া উড়ন্ত সে মুহূর্তে তার তীক্ষ্ণ দৃষ্টি পশ্চিমা ঘন জঙ্গলের দিকে। রামদাস এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। জাবরার সিগারেট টানা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মাথায় সেট করে নিয়েছে। তবে তিনি এই মুহূর্তে কিছু একটা নিয়ে চিন্তা করছেন। এভাবে নিশ্চুপ থাকার মাঝে তিনি শান্ত স্বরে বলেন, এটা কি করব? সে সিগারেটের শেষবারের মতো টান দিয়ে নাকে মুখে ধোঁয়া উড়ন্ত অবস্থায় গম্ভীর স্বরে বলল, এটা নতুন করে বলার কি আছে? প্রতি বছরই হয়, এই বছরও হবে। আপনার শাস্ত্রয় আপনি মানবেন, তাতে দোটানায় ভোগার মানে হয় না। জিদ্দাতের কথায় রামদাস মাথা নাড়িয়ে সায় জানিয়ে মেনে নিলেন। না নিয়ে উপায়ও নেই। ছেলে যেটা বলে সেটাই ফাইনাল। রামদাস আর কোনো প্রকার দু কথা বলেন না, চুপচাপ উঠে বের হয়ে গেলেন। জিদ্দাত গ্লাসের সাথে ঘেঁষে দাঁড়ায়, দৃষ্টি স্থির বাইরের দিগন্তেই। নিঃশব্দ রহস্যময় নিরীক্ষণ তার মুখশ্রীর উপর ছায়া পড়ে আছে। এক অপর নিস্তব্ধতা সমস্ত ভাব প্রকাশ আটকে রেখেছে। চোখ দুটো এতটাই শান্ত, এতটাই স্থির যে বুঝাটা মুশকিল সে কি গভীর কিছু ভাবছে, নাকি একেবারেই কিছু না ভেবে খালি চোখে তাকিয়েছে। তার নজর সবসময় পশ্চিম দিগন্তে। কেন গভীর হয়?
সেখানে কি চলছে? এই নিঃসাড় অবস্থায় দু হাতে ধুতি হাঁটু পর্যন্ত তুলে হঠাৎ ঠোঁট দুটি ধীরে ধীরে প্রসারিত করলো। এক অদ্ভুত নিরুত্তাপ হাসি ফুটে উঠল মুখে। সেই হাসিতে ছিল না কোনো উষ্ণতা, না ব্যঙ্গ, না সুখ, শুধু এক ধরনের অস্পষ্ট গুঁড়ো সংকেত, তার ভেতরে চলা অজানা আলোড়নের প্রতিফলন, যা বাইরে থেকে বোঝার উপায় নেই। কেউ তো সহজে বুঝে উঠতে পারবে না, শুধু অনুভব করে যাবে। এই পুরুষ যেন এক অদৃশ্য ভারের মতো। টাইম স্কিপ। দেখানো হয় রাতের আধারে জঙ্গলের মাঝ প্রান্তে সরু রাস্তায় হেডলাইটের ম্লান আলোয় স্পষ্ট 4টি বিশাল ট্রাক দানবের মতো দাঁড়িয়ে আছে। বেশ কয়েকজন ঘিরে আছে আশপাশ। রাতের কোলাহল মুক্ত আধারে কিছু লোক বড় সাইজের টোনা মাছ তুলে দিচ্ছে গাড়িতে। কেউ বরফ ছড়িয়ে দিচ্ছে, কেউ আবার নিখুঁতভাবে মাছগুলো স্তরে স্তরে সাজাচ্ছে একটার উপর আরেকটা। তাদের পরিকল্পিত কাজ ভুল হলে জানে কোরবান। টোনা মাছ হওয়ায় সেগুলো আগে থেকে ফ্রিজার করা ছিল। সম্ভবত বরফ জমাট বাঁধা ফিশগুলোকেই আবারও তোলা হচ্ছে গাড়িতে। তাদের কাজের মধ্যে একটা অদ্ভুত তাড়াহুড়া। ট্রাকগুলোর সামনে একটি পুরনো কাঠের চেয়ারে বসেছিল একটি ছেলে। বয়স বেশি হলে 25-26, মুখে কালো মাস্ক, তাই চেহারার অর্ধেকটাই অন্ধকারে বোঝা যাচ্ছে না। তার চোখ দুটো যথেষ্ট ঠান্ডা, হিসেবি, অদ্ভুতভাবে স্থির। হাতে একটা খাতা আর কলম। আলো আধারের মাঝে সে কিছু লিখছে। মাঝে মাঝে থামছে, আবার মাথা তুলে চারপাশে তাকাচ্ছে। প্রতিটা নড়াচড়া, প্রতিটা শব্দ তার নজরের বাইরে যাচ্ছে না। হঠাৎ সে উঠে দাঁড়ালো। ট্রাকের গায়ে সজোরে কয়েকবার বাড়ি দিল। নিস্তব্ধ রাত ছিঁড়ে দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল শব্দ। কাজ করা লোকগুলো এক মুহূর্তে থেমে তাকালো তার দিকে। লোকটার গলায় ঠান্ডা তবে ধারালো সতর্কবাণী। ফিশের গায়ে যেন একটা স্পটও না পড়ে। সেগুলো 7 ঘন্টার পর যাবে। একটা ভুল মানে পুরো লট শেষ, সাবধানে করো। একজন শ্রমিক কাঁপা গলায় জানালো, জি ভাই, জি, খেয়াল রাখতেছি। ছেলেটার কিছু বলল না, শুধু খাতায় কিছু একটা লিখে নিল। প্রতিটা মাছ, প্রতিটা বাক্স, সবকিছুর হিসেব তার কাছে আছে। হঠাৎ সে আবারও থামলো। মাথা একটু কাত করে দূরের অন্ধকারের দিকে তাকায়। জঙ্গলের ভেতর কিছু নড়ল বোধ হয়। তার চোখ শুরু হয়ে এলো। খাতাটা ধীরে বন্ধ করলো সে। এগিয়ে যেতে অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো 4টি ছেলে। চোখ শুরু করে ছেলেগুলোর দিকে তাকাতে একটি ছেলে জানায়, টিএম ভাই পাঠিয়েছেন আমাদের, আজকে মিশনে আমরাই যাব। ছেলেটা মাস্কের আড়ালে ঠোঁট বাঁকিয়ে হাসলো। এগিয়ে এসে ট্রাকে বাড়ি মেরে হাঁক ছাড়লো। কাজ কত দূর? ভাই ভাই প্রায় শেষ। আপনি তাদের গাড়িতে উঠে বসতে বলুন, আমরা এক্ষুনি নেমে যাব। গুড, তাড়াতাড়ি কাজ শেষ করো। সে বলেই ছেলেগুলোর কাছে চলে গেল। হাতে চাবি দিতে দিতে ভারী স্বরে বলল, সব বুঝিয়ে দিয়েছে নিশ্চয়ই। পুরো 50 বিলিয়ন ডিল। রাস্তায় পুলিশের সামনে কোনোভাবে ধরা পড়া যাবে না। পরপর কাঁধে হাত রেখে, জাহাজে করে পার হওয়ার সময় খেয়াল রাখতে হবে। মিশন কমপ্লিট হলে সারা জীবনের জন্য লাইফ সেটেল, আর না করতে পারলে জানে মার্ডার। অল দ্য বেস্ট। ছেলেগুলোর চোখে আত্মবিশ্বাস জেগে উঠল। যে করে হোক তাদের এই মিশন সাকসেস হতেই হবে। তাদের মা বাবাকে এখন দেয়া হয়েছে স্বল্প টাকার বিনিময়ে তারা অর্জন করবে সারা জীবন বসে খাওয়ার মতো অর্থ। ধীরে ধীরে চোখ মেলে তাকালো রানী। মাথাটা প্রচন্ড ভারী হয়ে আছে। চোখ মুখ কুঁচকে কতক্ষণ তাকিয়ে থেকে ঘুমের রেশ কাটিয়ে নেয়। তারপর আস্তে করে শোয়া থেকে উঠে বসে। সারা শরীরেই ব্যথা করছে তার। নিজের দিকে তাকাতে দেখলো জামা কাপড় কিছুটা এলোমেলো হয়ে আছে। টেনে টুনে ঠিক করে নিল। বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে ভালো করে জড়িয়ে চুপচাপ বেড থেকে নেমে গেল। ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন। কাল থেকে উপর দিয়ে যা গিয়েছে তার জন্য এখন হাঁটতেও কষ্ট হচ্ছে। ওয়াশরুমে এসে ফ্রেশ হওয়ার সময় মিররে নজর পড়ে। কপালে 1 টাইম ব্যান্ডেজ লাগানো। গাল দুটো এতটাই লাল হয়ে আছে যে রক্তটা পর্যন্ত দেখা যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে হালকা ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। কেন জানি ব্যালকনিতে যেতে ইচ্ছে হলো এবং সেদিকে যেয়ে দরজা খুলতেই থ মেরে কতক্ষণ দাঁড়িয়ে রইল। বাইরে অন্ধকার, রাত হয়ে গেছে। সে এতক্ষণ ঘুমিয়েছিল। ভাবার মাঝেই
তার হঠাৎ মনে পড়ল সে তো সকালে নিচে ছিল। ধীরে ধীরে সবকিছুই মনে পড়ে গেল। তার খারাপ লাগার মাঝেই হঠাৎ চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর কি হয়েছিল তার মনে নেই।